নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। শহরের কয়েকটি ফ্লাইওভারে বাইক চলাচলের নয়া নির্দেশিকা। ক্রিসমাসের আগে সেজে উঠেছে গড় পাঞ্জি। আইএসএল হায়দ্রাবাদকে 5-2 গোলে হারালো নর্থ ইস্ট। শিলিগুড়ির পন্ডিবাড়ি থানার তেঁতুল তলাতে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জেরে মৃত্যু হল ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অশ্বিনের পরিবর্তে ভারতীয় দলে যোগ দিচ্ছেন মুম্বাইয়ের ক্রিকেটার তনুজ কটিয়ান। প্রয়াত শ্যাম বেনেগাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবন থেকে বেরিয়ে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। জলপাইগুড়ির বেলাকোবা ও আমবাড়ির মাঝে বিকল মালগাড়ির ইঞ্জিন আটকে একাধিক দূরপাল্লা ট্রেন। কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের প্রয়াণে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওড়িশার ভুবনেশ্বরে একটি গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন। পদপিষ্টের ঘটনায় আগামীকাল আল্লু অর্জুনকে হায়দ্রাবাদে হাজিরার নির্দেশ পুলিশের। মুম্বাই একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এখানেই থাকেন সঙ্গীতশিল্পী শান। রাজস্থানের কোটপুটলিতে কুয়ো থেকে এক শিশুকন্যাকে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরীক্ষার ফর্মেও জিএসটি তো প্রিয়াঙ্কা গান্ধীর। বাংলাদেশিদের ভুয়ো নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার 11। গ্রিক কবি হেমারের রচিত ওডিসি মহাকাব্য নিয়ে সিনেমা বানাচ্ছেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান। মুক্তি পাবে 17 জুলাই 2026। গুজরাটের আমেদাবাদে একটি বহুতলের 10 তলায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের মহড়ার প্রস্তুতি। নাকাশিপাড়ার আইসিডিএস সেন্টারে সিগারেট সান্তা কর্মসূচিতে নদিয়ার জেলাশাসক অরুণ প্রসাদ। বেআইনি দোকান উচ্ছেদের প্রতিবাদে বন্ধ জলপাইগুড়ির দিনবাজার। সিনেমা মুক্তির আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। জয়শঙ্করের আমেরিকা সফরের আগে হোয়াইট হাউস থেকে ফোন গেল মোহাম্মদ ইউনূসের কাছে। হায়দ্রাবাদের জুবিলি হিলসে অভিনেতা আল্লু অর্জুনের বাড়ির বাইরে বাড়ানো হলো নিরাপত্তা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। শহরের আবহাওয়ার হালচাল জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ। রেশন দুর্নীতি মামলা, ইডির হাতে গ্রেপ্তার 3। 161 পয়েন্ট উঠল সেন্সেক্স। হামাস প্রধান হানিয়াকে হত্যার কথা অবশেষে স্বীকার করল ইসরায়েল। ওয়েস্ট বেঙ্গল। পুরুলিয়ার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে রয়েছে বাঘিনী। ওয়েস্ট বেঙ্গল। অঙ্গনওয়াড়ির চালের বস্তা থেকে উধাও চাল, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। যে স্ত্রীকে হত্যা করে জেলে গিয়েছিলেন স্বামী, তাকে জীবিত পাওয়া গেল দ্বিতীয় স্বামীর সঙ্গে। গোটা ঘটনা জানালে চমকে উঠবেন। মেদিনীপুর পৌরসভা নয়, টোটোর তালিকা হিসেবে আমরাই দেব দাবি করে মেদিনীপুরে তালিকা তৈরি শুরু করলেন তৃণমূলের টোটো ইউনিয়ন। ওয়েস্ট বেঙ্গল। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক, কী বললেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ দেখুন। মেদিনীপুর। গণগণিতে প্রকাশিত হলো মেদিনীপুরের গ্রামের কথা। 17তম খণ্ড প্রকাশ করলেন মেদিনীপুরের বিধায়ক। গোপীবল্লভপুর 1 নম্বর। ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গোপীবল্লভপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। জাম্বনি। বি.আর. আম্বেদকরকে নিয়ে বিরূপ মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। দুবরাতে তৃণমূলের ধিক্কার মিছিল। উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল। বাংলা সিনেমা খাদানে দেবভক্ত বার্নপুরের কিশোরী। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুরের তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ডিপিএসসির চেয়ারম্যান ও পূর্ত কর্মাধ্যক্ষ। ঝাড়গ্রাম। মানিকপাড়া রেঞ্জ এলাকায় দলছুট হাতির তাণ্ডব, নষ্ট 5 কাঠা জমির ধান চাষ। নয়াগ্রাম। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে হরিকামাথানিতে আয়োজিত টিএমসির বিক্ষোভ মিছিল ও পথসভা। ওয়েস্ট বেঙ্গল। রাজ্য চালাচ্ছে জঙ্গিরা। ঝাড়গ্রাম। বামাল গ্রামে বাড়ির সামনে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক বৃদ্ধের মৃতদেহ। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। শহরের ফ্লাইওভারে দুর্ঘটনার পর বাইকের দাপট রুখতে আরও সতর্ক হলো লালবাজার। এবার থেকে সকালে এই ফ্লাইওভারে বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরও 1 ঘন্টা বাড়ালো। আজ সোমবার এই সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। এর জেরে এবার রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত ফ্লাইওভারে বাইক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো। পাশাপাশি একই নির্দেশিকা এজেসি বোস ফ্লাইওভার, গার্ডেন রিচ ফ্লাইওভার, পার্ক স্ট্রিট ফ্লাইওভারেও জারি করা হয়েছে। গতকাল প্রয়াত শ্যাম বেনেগাল। বলিউড ইন্দ্রপতন প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বয়স হয়েছিল 90 বছর। সোমবার সন্ধ্যা 6টা 30 নাগাদ তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন। তার কন্যা পিয়া এই খবর নিশ্চিত করেছেন। পরীক্ষার ফর্মেও জিএসটি তো প্রিয়াঙ্কা গান্ধীর। পরীক্ষার ফর্মেও জিএসটি, এমনই অভিযোগ ঘিরে বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের সুলতানপুরে কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউটের পরীক্ষার ফর্ম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেছেন, মানুষের স্বপ্নকেও আয়ের উৎসে বদলে ফেলেছে সরকার। তরুণদের কাজ দিতে পারে না বিজেপি, কিন্তু পরীক্ষার ফর্মে 18% জিএসটি চাপিয়ে তাদের কাটা গায়ে নুনের ছিটিয়ে দিচ্ছে। অগ্নিবীর সহ সমস্ত সরকারি চাকরির ফর্মে জিএসটি বসানো হচ্ছে বলেও তার দাবি। বিজেডির প্রশ্ন। ওড়িশায় হারের 6 মাস পর ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল নবীন পট্টনায়েকের বিজেডি। ইভিএমে প্রদত্ত মোট ভোট ও যত সংখ্যক ভোট গণনা হয়েছে তার ফারাক নিয়ে প্রশ্ন তুলে বিজেডির প্রতিনিধি দল
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বেআইনি দোকান উচ্ছেদের প্রতিবাদে বন্ধ জলপাইগুড়ির দিনবাজার। বেআইনি দোকান উচ্ছেদের প্রতিবাদে জলপাইগুড়ি দিনবাজার আজ মঙ্গলবার বন্ধ রয়েছে। গতকাল সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে দিনবাজারে বেআইনি দোকানগুলি উচ্ছেদ করে পুরসভা বেশ কিছু দোকান ভেঙেও দেওয়া হয়। তারই প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে শহরের সবচেয়ে বড় বাজার বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল আজকে কী রয়েছে। ধীরে ধীরে বাড়ছে পারদ, বড়দিনের আগে উধাও শীত। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি বেশি। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। আজ মঙ্গলবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন সকালে শহরে কুয়াশা ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। জয়শঙ্করের আমেরিকা সফরের আগে হোয়াইট হাউস থেকে ফোন গেল মোহাম্মদ ইউনূসের কাছে। ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন জ্যাক সুলিভান। তার সুরে সুর মিলিয়েছেন ইউনূসও, এমনটাই জানা গিয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানই ফোন করেন মোহাম্মদ ইউনূসকে। তাদের মধ্যে একাধিক বিষয়ে আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে। এই কথোপকথনের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস। তাতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। একই সঙ্গে ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য আমেরিকার সাহায্যের কথা জানিয়েছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলির মোকাবিলায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। ঠিক ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের মার্কিন সফরের আগে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে হোয়াইট হাউসের ফোন গুরুত্বপূর্ণ বলে মনে করেছে বিশেষজ্ঞ মহল। হাসপাতালে ভর্তি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। গতকাল সোমবার আমেরিকার স্থানীয় সময় ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। প্রাক্তন প্রেসিডেন্টের আপ্ত সহায়ক জানিয়েছেন তার কিছু রক্ত পরীক্ষা হবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 78 বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসার জন্য গড়া হয়েছে মেডিকেল বোর্ড। হামাস প্রধান হানিয়াকে হত্যার কথা অবশেষে স্বীকার করল ইসরায়েল। ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার কথা স্বীকার করল ইসরায়েল। চলতি বছরের জুলাই মাসে তেহরানে হানিয়াকে হত্যা করে তেল আবিব। সেই কথা এতদিন বাদে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। হুতি জঙ্গি গোষ্ঠীকে জবাব দিতে গিয়ে তিনি বলেন, ইসরায়েলে বিগত কয়েকদিন ধরেই হামলা চালাচ্ছে হুতি জঙ্গি গোষ্ঠী। আমি তাদের একটা বার্তা স্পষ্টভাবে দিয়ে রাখছি, আমরা হামাস হিজবুল্লাহকে হারিয়েছি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, সিরিয়ায় আসাদ সাম্রাজ্যের পতন ঘটিয়েছি, শয়তানের জন্মদাতাদের কড়া জবাব দিয়েছি। এবার ইয়েমেনে অবস্থিত হুতি জঙ্গি গোষ্ঠীদের কড়া জবাব দেওয়া হবে। এটাই হবে আমাদের শেষ কাজ। তিনি আরও বলেন, হুতিদের পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেব, সঙ্গে তাদের নেতাদেরও ছাড়ব না। ঠিক যেভাবে হানিয়া, নাসরাল্লাহ ও সিনওয়ারাকে হত্যা করেছি, সেইভাবেই হুতিদের নেতাদেরও হত্যা করব আমরা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ, পুলিশকে অপমান। অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন তেলেঙ্গানার এক কংগ্রেস নেতা। অল্লুর পুষ্পা টু দ্য রুল সিনেমাতে পুলিশ ফোর্সকে অপমান করার একটি দৃশ্য রয়েছে, তাতেই আপত্তি তুলেছেন ওই কংগ্রেস নেতা। সেই কারণে অল্লু সহ সিনেমার পরিচালক সুকুমার ও প্রযোজকদের বিরুদ্ধে মেডিপল্লী থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। একা ঘরে খেলতে খেলতে মায়ের ওড়নায় গলায় ফাঁস। হাঁসখালিতে মৃত্যু 8 বছরের শিশুর। মায়ের ওড়না নিয়ে খেলা করছিল 8 বছরের শিশু। খেলতে খেলতে ঘটল মর্মান্তিক ঘটনা। সেই ওড়নার ফাঁসে মৃত্যু হলো তার। নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামের ঘটনা। মৃতের নাম সন্দীপ সরকার। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার শিশুটি নিজের ঘরে মায়ের ওড়না নিয়ে খেলছিল। সেই সময় গলায় ফাঁস লেগে যায়। আত্মীয়রা ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাট থেকে ঝুলছে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আরজিকর সেমিনার হলে ধর্ষিতার প্রতিরোধের চিহ্নই মেলেনি, কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্সের রিপোর্ট প্রকাশ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই। সিএফএসএল রিপোর্টের শুরুতেই বলা হয়েছে, তদন্তভার পাওয়ার পর গত 13ই আগস্ট সিএফএসএল এর সাহায্য চায় সিবিআই। আরজিকর মেডিকেল কলেজের সেই সেমিনার হলে নির্যাতিতা মহিলা চিকিৎসক পড়ুয়ার প্রতিরোধের কোনো চিহ্নই মেলেনি, এমনটাই বলেছে কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি সিএফএসএল এর রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, সেমিনার হল তো নয়, এমনকি কাঠের পাটাতনে যে বিছানার ওপর নির্যাতিতার দেহ শোয়ানো ছিল সেখানেও প্রতিরোধের কোনো প্রমাণ মেলেনি। আরজিকর কাণ্ডের পর অনেকটাই ঘটনাস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। মহিলা চিকিৎসককে অন্য কোথাও ধর্ষণ খুনের পর সেমিনার হলে ফেলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে বলেও দাবি করেছিল বিভিন্ন মহল। প্রশ্ন উঠেছে, সিএফএসএল এর রিপোর্ট সেই দাবিকেই ফের উস্কে দিল না তো? প্রসঙ্গত, গত 9ই আগস্ট আরজিকরের জরুরি বিভাগের
4 তলার সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। সেই সময় কলকাতা পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে বেশ কিছু নথি, নির্যাতিতার আইডেন্টি কার্ড সহ অত্যন্ত 40টি জিনিস পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে। তার মধ্যে অনেক কিছুই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সিএফএসএল পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার হাতে পায় সিবিআই। সিএফএসএল রিপোর্টের শুরুতেই বলা হয়েছে, তদন্তভার পাওয়ার পর গত 13ই আগস্ট সিএফএসএল এর সাহায্য চায় সিবিআই। সেই মতো 14ই আগস্ট দেহ উদ্ধারের 5 দিন পর সিএফএসএল এর ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তার ভিত্তিতে এই রিপোর্টে বলা হয়েছে, কাঠের পাটাতনের উপর ওই বিছানা ছাড়া সেমিনার হলে আর কোথাও কোনো দাগ মেলেনি। বিছানা থেকে যে অবস্থায় নির্যাতিতার দেহ মিলেছিল তাতে তার মাথা এবং পেটের কাছে কাপড় ছেঁড়া ছিল। ঘটনাস্থল পরিদর্শনের পর সিবিআই এর তদন্তকারী আধিকারিক ফরেনসিক বিশেষজ্ঞদের জানিয়েছিলেন রক্তের দাগ ছিল বলে ওই অংশের কাপড় কেটে নেওয়া হয়েছিল। সেই নমুনা সিএফএসএল এ পাঠানো হয়েছে, কিন্তু আততায়ীর সঙ্গে নির্যাতিতার ধস্তাধস্তি বা তার প্রতিরোধের কোনো প্রমাণ মেলেনি। শুধু তাই নয়, অগোচরে আততায়ী সেমিনার হলে কীভাবে প্রবেশ করলেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। সিএফএসএল এর রিপোর্টে বলা হয়েছে, 4 তলায় উঠে ওই সেমিনার হলে পৌঁছতে হলে একটি নার্সিং স্টেশন পেরিয়ে যেতে হয়। সেই নার্সিং স্টেশন 24 ঘন্টা খোলা থাকে, অর্থাৎ সেখানে কোনো না কোনো নার্সের থাকার কথা। নার্সিং স্টেশনের পাশে সংকীর্ণ একটি করিডোর রয়েছে, সেখানেই পালমোনারি বিভাগের রেসপিরেটরি কেয়ার ইউনিট, সেটি পেরোলেই সেমিনার হল, অর্থাৎ ঘটনাস্থল। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, সেমিনার হলে ঢোকার মোট 5টি দরজা, সবকটাই করিডোরের দিকে। হাসপাতাল কর্মীরাই জানিয়েছিলেন শুধুমাত্র প্রথম দরজাটি ব্যবহার করা যায় ভিতরে প্রবেশ বা বাইরে বেরোনোর জন্য, বাকিগুলি বন্ধই থাকে। এর ভিত্তিতে রিপোর্টে বিশেষজ্ঞদের বক্তব্য, সকলের নজর এড়িয়ে নার্সিং স্টেশন পেরিয়ে সেমিনার হলে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্তই ক্ষীণ। ঘটনাস্থল পরিদর্শনের সময় সেখান থেকে কিছু নমুনাও সংগ্রহ করেছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। রিপোর্টে জানানো হয়েছে, সেমিনার হলে কাঠের পাটাতনের ওপর একটি কাঠের টেবিলও ছিল, নীল রঙের একটি প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল সেটি। সেখান থেকে কয়েকটি লম্বা চুল পাওয়া গিয়েছে কাঠের পাটাতনের উপরে থাকা ওই বিছানা থেকেও। এছাড়াও কাঠের পাটাতনের পাশ থেকে মোবাইলের একটি ব্যাক কভারও মিলেছিল, আর পাওয়া গিয়েছিল কিছু ছেঁড়া কাগজপত্র। প্রশ্ন উঠেছে, মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ায় 5 দিন পরেও কীভাবে ঘটনাস্থলে মোবাইলের ব্যাক কভার বা ছেঁড়া কাগজপত্র পাওয়া গেল, কীভাবে তা সকলের নজর এড়িয়ে গেল, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। অ্যাসিডে পুড়ছে জীবন, ক্ষতিপূরণের কথা জানেনই না বহু আক্রান্ত। দক্ষিণ 24 পরগনার তনুজা খাতুনের উপরেও অ্যাসিড হামলা হয়েছিল ঘুমন্ত অবস্থায় প্রেম প্রত্যাখ্যান করার অপরাধে। 2014 সালের এক রাতে ঘুমন্ত রূপতাজ ইয়াসমিনের উপরে অ্যাসিড ছুঁড়েছিল তার বড় দিদির দেওর। বিয়ের প্রস্তাব নাকচ করায় নাক, কান সহ দেহের একাধিক অংশ ঝলসে গিয়েছিল বছর 12-13-র এক কিশোরীর। 2017 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ন্যূনতম 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান রূপতাজ। যদিও 2019 সালে ক্ষতিপূরণ বাবদ তাকে মোট 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল ক্রিমিনাল ইনজুরিজ কম্পেনসেশন বোর্ড। অ্যাসিড হামলার 1 দশক পরে চলতি মাসে অবশেষে রাজ্য সরকারের লিগ্যাল সার্ভিস অথরিটির এসএলএসএ তরফে তিনি পেয়েছেন প্রাপ্য ক্ষতিপূরণের বাকি 12 লক্ষ টাকা। দক্ষিণ 24 পরগনার তনুজা খাতুনের ওপরেও অ্যাসিড হামলা হয়েছিল ঘুমন্ত অবস্থায় প্রেম প্রত্যাখ্যান করার অপরাধে। 2010 সালের সেই ঘটনার পরে ন্যূনতম 3 লক্ষ টাকা পেতেই সময় লেগেছিল 10 বছর। এরপরে স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে ফের ক্ষতিপূরণের জন্য হাইকোর্টে মামলা করেন তনুজা। চলতি মাসে হাইকোর্টের নির্দেশে তাকেও আরও 7 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে এসএলএসএ। রূপতাজ তনুজারা যদিও ব্যতিক্রম, কারণ অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করা সমাজকর্মীরা বলেছেন, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অনেক সময়ই সম্পূর্ণ অন্ধকারে থাকেন আক্রান্তেরা। কেউ আবার ন্যূনতম ক্ষতিপূরণ পেলেও বিভিন্ন কারণে তারা যে আরও বেশি ক্ষতিপূরণ পেতে পারেন সেটুকুও জানতে পারেন না, তাই সেই দাবিও জানান না। ফলে চিকিৎসা থেকে শুরু করে জীবনের মূল স্রোতে ফেরা সবটাই ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে তাদের কাছে। ক্ষতিপূরণ নিয়ে আইনি লড়াইয়ে রূপতাজ পাশে পেয়েছিলেন আর এক অ্যাসিড আক্রান্ত, দিল্লির শাহিন মালিকের স্বেচ্ছাসেবী সংস্থা ব্রেভ সোল ফাউন্ডেশনকে। এই সংস্থার কলকাতা শাখায় কর্মরত আর এক অ্যাসিড আক্রান্ত এবং সমাজকর্মী মনীষা পোলান বলেছেন, অ্যাসিড হামলার ক্ষেত্রে ন্যূনতম ক্ষতিপূরণের পরিমাণ 3 লক্ষ হলেও ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি অনুযায়ী আরও বেশি ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। কিন্তু গ্রামে-গঞ্জে এ নিয়ে প্রচার চালাতে গিয়ে দেখেছে অনেকে ক্ষতিপূরণের ব্যাপারটাই জানেন না। বহু বছর আগে আক্রান্তদের কেউ কোনো ক্ষতিপূরণই পাননি। ন্যূনতম ক্ষতিপূরণ পেতেও অনেকের বহু বছর লেগেছে। চিকিৎসা, লেখাপড়া সহ একাধিক কারণে অতিরিক্ত ক্ষতিপূরণও যে পাওয়া যায় সেটাও অনেকে জানেন না। 2022 সালে হাওড়ার সাঁকরাইলের অ্যাসিড আক্রান্ত সইফুল শেখ যেমন এতদিনে আমাদের সংস্থার কাছে এসেই প্রথম ক্ষতিপূরণের ব্যাপারে জানতে পেরেছেন, অথচ রূঢ় বাস্তব হলো ক্ষতিপূরণ না পেয়ে অনেকেই চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারান। আবার অনেকেরই থমকে থাকে প্রয়োজনীয় চিকিৎসা বা অস্ত্রোপচার। কলকাতা হাইকোর্টের রূপতাজের আইনজীবী দিবায়ন বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, রূপতাজের জন্য 2019 সালে মোট 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল ক্রিমিনাল ইনজুরিজ কম্পেনসেশন বোর্ড, কিন্তু তা বহুদিন ধরে বাস্তবায়িত হয়নি।
এ নিয়ে এসএলএসএ, ডিএলএসএ, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে চলতি বছরে আবেদন করা হলেও তাতে কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। এরপরেই হাইকোর্টে মামলা করা হয় দিবায়নের কথায়। রূপতাজের জন্য এই বাকি 12 লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় যুদ্ধজয়ের চেয়ে কিছু কম নয়। তবে এখানেই শেষ নয়, ওর জন্য হয় পেনশন অথবা চাকরির ব্যবস্থা করা হোক, এই দাবিতে হাইকোর্টে মামলা এখনও চলছে। 2013 সালের সুপ্রিম কোর্টের রায় খোলাবাজারে অ্যাসিড বিক্রেতা নিষেধাজ্ঞার পাশাপাশি আক্রান্তদের 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। পরে এই রায়ের বেশ কিছু সংশোধন হয়। পরবর্তীকালে নালসা কমিটির প্রকল্প অনুযায়ী আক্রান্ত কোনো কিশোর কিশোরী হলে মুখের কোনো অংশের বিকৃতি ঘটে থাকলে বেশি ক্ষতিপূরণও পাওয়া সম্ভব। এছাড়া ঘটনা 1 মাসের মধ্যে 1 লক্ষ ও 90 দিনের মধ্যে বাকি টাকার 50% দিয়ে দিতে হবে। কিন্তু এই নির্দেশ কেউ মানছে না। ফলে অ্যাসিড হামলার পরে প্রথম ক্ষতিপূরণের টাকা পেতেই অনেকের 3-4 বছর লেগে যাচ্ছে বলছেন ওই আইনজীবী। কিন্তু কেন এই পরিস্থিতি? 2022 সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে অ্যাসিড হামলায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। 2015 সালে অ্যাসিড হামলার শিকার মনীষার মতে অ্যাসিড হামলার মতো ঘৃণ্য ঘটনাকে আজ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়। আজও খোলাবাজারে অবাধে অ্যাসিড বিক্রি হয়। গ্রামে গ্রামে গিয়ে গান, লিফলেটের মাধ্যমে প্রচার করা হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই এ নিয়ে প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়ার জন্য পুলিশকে আরও সংবেদনশীল করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন মনীষা। যদিও রাজ্য পুলিশের এক কর্তা বলেন, খালি চোখে তো ব্যাপারটা নিয়ে নিশ্চিতভাবে বোঝা যায় না। নিশ্চিত হতে গেলে বেশ কিছু পরীক্ষার প্রয়োজন হয়। খালি চোখে অ্যাসিড হামলা বলে মনে হলেও মামলায় লেখার ক্ষেত্রে পুলিশের কিছু দায়িত্ব থেকে যায়। তাই এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেও পুলিশ পদক্ষেপ করে। আইনজীবী দিবায়ন বলছেন, ডিএলএসএকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। কারণ অ্যাসিড হামলার ঘটনা গ্রামেই বেশি হয়। তাই আক্রান্তেরা প্রথমে তাদের কাছেই আসেন। তাদের ক্ষতিপূরণ দিতে সব সময় হাইকোর্ট, এসএলএস-এর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কেন? বছরের শেষ সপ্তাহেও শীত নেই, মঙ্গলে বৃষ্টি, দক্ষিণের 3 জেলায়, বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাত। আজ মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এই জেলাগুলিতে বুধবারও কুয়াশা থাকতে পারে। বড়দিনেও রাজ্যে শীত অধরায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 4 দিন রাতে তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বছর শেষের আগে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। এর মধ্যেই মঙ্গলবার দক্ষিণের 3 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলেও পূর্বাভাস। সোমবার দার্জিলিং, কালিম্পং ছাড়া রাজ্যের কোনো জেলাতেই দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সবথেকে কম ছিল পুরুলিয়ায়। সেখানে রাতের তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, আগামী 4 দিন রাতের তাপমাত্রার হেরফেরও হওয়ার সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে ডিসেম্বরেও জাঁকিয়ে পড়ছে না শীত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। সে কারণে আগামী 4 দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তারপরে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। আজকের আবহাওয়া এই পর্যন্তই। আজ মঙ্গলবার 24শে ডিসেম্বর। এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।